আপকি আদালতে আমির খানের ওপর অভিযোগ হলো যে ইনি হলেন সবচেয়ে বড় ইডিয়েট। আমির এত ভালোবাসা লোকে আপনাকে দিয়েছে, এত প্রেম লোকেরা আপনাকে দিয়েছে, কিন্তু যারা সিনেমা জগতের লোক বা যেসব ক্রিটিক লোকেরা রয়েছেন তারা সবসময় আমাকে এটা বলেন যে ইনি তো পুরো পাগল। ওনারা বলেন যে উনি খুবই অদ্ভুত লোক, পুরো উন্মাদ, যা ইচ্ছা তাই করে। অনেকে তো বলে ওর মাথা স্ক্রু ঢিলে আছে। এই অভিযোগ তো আমাকে মানে মানতেই হবে। সত্যি আমি একটু বেশি পাগল। মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি আমার মনের কথা শুনি, আর আমি যা যা সিদ্ধান্ত নিই সেগুলো সাধারণত খুবই ইমপ্র্যাকটিক্যাল হয়। তাই লোকেদের হয়তো মনে হয় যে পাগলামো করছে। আচ্ছা, আমারও মনে হয় এটা ইমপ্র্যাকটিক্যাল। যখন আমি ডিসিশন নিই আমার মনে হয় হ্যাঁ ঠিকই তো বলেছে, করা তো উচিত নয়, কিন্তু আমার মন বলে যে হ্যাঁ এটা আমার করা উচিত। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমরা বানিয়েছিলাম রং দে বসন্তী। এবার রং দে বসন্তী মানে রাকেশ মেহরা যখন আমাকে গল্প শুনিয়েছিলেন, তো গল্পটা যেদিন উনি আমায় গল্পটা শোনালেন আমার শুনে খুবই ভালো লাগলো। আর আমি মেহরাকে বললাম যে আমি তোকে মনে করিয়ে দিই যে সবে ২ মাস হয়েছে যে ফোর্থ ভগৎ সিং আর আজাদের সিনেমা রিলিজ হয়েছে আর খুব বেশি সাফল্য পায়নি। আর ২ মাস পরেই এই গল্পগুলো আমাকে শোনাচ্ছে যেগুলো আবার ভগৎ সিং এবং আজাদের গল্প নিয়ে। তাহলে এটা আমরা ৫ম রিমেক বানাবো ভগৎ সিং আর আজাদের উপরে। তাই এটা একটা ইমপ্র্যাকটিক্যাল ডিসিশন ছিল। আমার মন বলছিল যে এই সিনেমাটা আমার করা উচিত। আর সেদিন সন্ধ্যেবেলায় আমার বোন ফোন করেছিল নিউ ইয়র্ক থেকে। তো আমি ওকে বললাম যে আজ আমি একটা ফিল্ম সাইন করলাম। তো ফ্যামিলিতে এটা একটা বড় সেলিব্রেট করা হয় যখন আমি ফিল্ম সাইন করি। বলে যে আল্টিমেটলি ও ফিল্ম সাইন করেছে। কারণ আমি খুব কম করি। তাই ও বলল, আচ্ছা কোন সিনেমা সাইন করেছো? তো আমি বললাম 5th রিমেক অফ ভগৎ সিং অ্যান্ড আজাদ। তো ও শুনে হাসতে শুরু করলো, বলল, আরে ডোন্ট জোক উইথ মি। আরে না, না, আমি সত্যিই বলছি। তাই আপনি যদি একদিক থেকে দেখেন এটা এক ধরনের ইমপ্র্যাকটিক্যাল ডিসিশন ছিল। বা যখন আমি তারে জমিন পর বানিয়েছিলাম, তো চাইল্ড কেয়ার আর এডুকেশনের উপরে আমি সিনেমাটা বানাতে চলেছি। মানে মার্কেটের লোকেরা ভাবতো ও কি বানাচ্ছে, এ আবার চলবে কি চলবে না, এতে ইনভেস্ট করা উচিত কি উচিত নয়। তো সাধারণত যদি আপনি আমার গত ১০ বছরের সিদ্ধান্তগুলো দেখেন তাহলে আমার সমস্ত সিদ্ধান্তগুলোই একদিক থেকে ভীষণ বোকা বোকা ছিল। যারা আপনাকে ভালোবাসে, আপনার সাথে কাজ করে, সবাই ভয় পায় এই ব্যাপারটা যখন আপনি কোনো ফিল্ম সাইন করেন। আপনি তারে জমিন পারের উদাহরণ দিলেন, রং দে বসন্তীর উদাহরণ দিলেন, ওদের মনে হয় এবার তো হয়ে গেল। না, একদম ঠিক বলেছেন আপনি যে এতদিন তো সব ঠিকই ছিল, কিন্তু এবারও অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছে। এই যে যেমন 3 ইডিয়টস এর রিস্ক দেখুন, আমি কোনো নিয়েছিলাম। মানুষ যাকে বুদ্ধিমান মনে হয়, পড়াশোনা জানা লোক, সে বলছে নাকি আমি ইডিয়েট। দেখুন, এই সিনেমায় তো আমার আসল বয়স হলো ৪৪ বছর। সিনেমাতে আমার বয়স হয়েছিল ২২ বছর। এর থেকে দুঃসাহসিক ব্যাপার আর কি হতে পারে? তাই আমরা খুবই স্টুপিড ডিসিশন নিয়েছিলাম এই ব্যাপারে। দেখা যাক কি হয়, আপনারাই জানাবেন। এখানে যারা বসে আছেন তারা বলছে আপনাকে দেখতে লাগে ২২ বছর। না, 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 আমি আসলে যখন আমি শুটিং করছিলাম 3 ইডিয়টস এর, সেই সময় আমি খুব সিরিয়াস ছিলাম ডায়েটের ব্যাপার-স্যাপার নিয়ে। এখন শুটিং শেষ হয়ে যাওয়ার পরে আমি একটু রিল্যাক্স করছি, একটু খাওয়া-দাওয়াও করছি। আপনি অনেক খাওয়া দাওয়া করেছেন গজনী ফিল্মের জন্য। আর খেয়ে দিয়ে খুব মারধরও করেছেন। হ্যাঁ, সেটাও যদি আপনি দেখেন, যখন আমি লোকেদের বলতাম যে আমি এই সিনেমাটা করছি যেখানে আমি অ্যাকশন করব, তখন সেটা কেউ বিশ্বাসই করতো না। আমার বন্ধু-বান্ধবরা বলতো, তুই আবার অ্যাকশন কি করবি? ১০-২০ জনকে যদি আমি ধরে মারি, পাবলিক তো বিশ্বাসই করবে না যে তুমি এরকম কাজ করতে পারো। তখন আমি বললাম, না, আমি বডি-ফডি বানিয়ে নেব। তো ওরা বলল যে, আমার তো মনে হয় না সেটা কখনো সম্ভব। তো এটাও একটা বড় আ আনইউজুয়াল ডিসিশন ছিল। তাই সিনেমায় ওটা দরকার ছিল আর আমি সেটা কিভাবে করেছি। করলেন? আসলে ওয়েট ট্রেনিং আমি কখনো করিনি জীবনে। তাই যখন এই সিনেমাটার জন্য করতে হলো তখন আমি একটা ভালো ট্রেনার বেছে নিলাম আর ওর সঙ্গে পরিশ্রম করা শুরু করে দিলাম। আর যেমন আমি ট্রেনিংটা করছিলাম আমি বুঝতে পারলাম যে এই যে আমি যে সাধনাটা করতে এসেছি এটা খুবই কঠিন সাধনা।
কারণ এই বডি বিল্ডিং ব্যাপারটা হঠাৎ করে বানানো যায় না। একটা ভালো শরীর গঠন করতে অন্তত 4-5 বছর সময় লেগেই যায়। 4-5 বছর লাগে। এদিকে তো শুটিংয়ের জন্য এত সময় পাওয়া যাবে না। তাই আমি পাগলের মতো দিন-রাত পরিশ্রম করতে লাগলাম। মানে দিনে আমি প্রায় ৩-৩.৫ ঘন্টা ওয়ার্কআউট করতাম। আর খুবই কঠিন ওয়ার্কআউট করতাম। সপ্তাহে ৬ দিন করতাম আর ১ দিন বিশ্রাম নিতাম। আর অনেক কিছু শিখেছি আমি এটার থেকে। যে বডি বিল্ডিং এর ডায়েটটা খুবই জরুরি। আপনি যে খাবারটা আপনি খান সেটা ব্যালেন্স ডায়েট হওয়া দরকার। আপনার বিশ্রামটাও খুবই জরুরি। ৮ ঘন্টা ঘুমানোটা ভীষণ দরকার শরীর বানানোর জন্য। আমিও জানতাম না যে এতে আমি কতটা সাফল্য পাবো, কতটা আমি বানাতে পারবো। কিন্তু ঠিকঠাক বানিয়েছিলাম। আই থিংক ফাইনালি বেশ ভালো হয়েছিল আর লোকেরা সেটা পছন্দও করেছেন। হুম। আর এখন আমার মনে হচ্ছে 15 মিনিট হতে চললো আর আপনি আবার না ভুলে যান। হ্যাঁ, আপনাকে তাহলে আমি বলছি রজতজি, এটা একটা অদ্ভুত ব্যাপার। যে মাইন্ড এতটা অদ্ভুত জিনিস যে যখন আমি গজনীর জন্য চরিত্রটা করলাম, তার আগে আমার মেমোরি বেশ ভালোই ছিল। শার্প ছিল। আর গজনী করতে গিয়ে মজা করছি সত্যি। গজনী করার পর আমার মেমোরি খুব উইক হয়ে গেছে। মানে আমি লোকেদের নাম মনে রাখতে পারি না। আমি ভুলে যাই। আমি গাড়ি চালাচ্ছি আর আমি বেরিয়েছি কোথাও যাওয়ার জন্য, আমি ভুলে গেছি আমি কোথায় যাচ্ছি। আর যখন আমি ফোন করতাম, তারপর ওপাশ থেকে যখন কেউ ফোনটা ধরতো, আমি ভাবতাম কাকে ফোন করেছি আমি? নামটা দেখে নিতে হতো তখন। তো এরকম আমার সঙ্গে ঘটতো। এমন হয়নি তো যে আপনি আপনার শরীরে নাম লিখে রেখেছেন আর ফোন নাম্বার? হ্যাঁ, সেটারই দরকার পড়বে মনে হচ্ছে। যেদিন থেকে আপনি এই ধরনের সিনেমা করছেন, যেমন ধরুন লাগান করেছিলেন, সেই সময়ে যখন অন্য ধরনের সিনেমা চলছিল, ফ্যাশনেবল সিনেমা সব, আর সেই সময় বেশিরভাগ সিনেমায় সুইজারল্যান্ডে শুটিং হতো হ্যাঁ। আর হিরো হিরোইনদের চেহারাগুলো আলাদা ছিল। সেই সময় যখন আপনি ঠিক করলেন যে আপনি লাগান করবেন, তখন কেউ তো নিশ্চয়ই আপনাকে বলেছিল, আরে তুমি এটা করছোটা কি? না, অনেকেই বলেছিল। আই থিংক বেশিরভাগ লোকজন যারা জানতো যে আমি কি বানাচ্ছি বা কি তৈরি করতে চলেছি, তো ওরা বলতো যে তুমি খুব রিস্কি জিনিস বানাতে চলেছো, এটা তোমার বানানো উচিত নয়। জাভেদ সাহেব লিরিক্স লিখেছিলেন আমাদের ফিল্মের জন্য। তো উনি বললেন যে আশুতোষ বাবু গেছিলেন ওনাকে গল্পটা শোনানোর জন্য। উনি আমায় ফোন করলেন যে আমির, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই আর্জেন্ট। তখন আমি বললাম, বলুন কি ব্যাপার? উনি বললেন যে ভাই, এতটা অসাধারণ খারাপ স্ক্রিপ্ট আমি অনেক বছর ধরে শুনিনি, যেটা আমি আজকে শুনলাম। আর খুবই খারাপ সিনেমা, খুবই বাজেভাবে মুখ থুবড়ে পড়বে। তাই প্লিজ, আই এম আ ওয়েল উইশার অফ ইয়োর্স, তুমি এই সিনেমায় কাজ করো না। আর আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম শুনে। জাভেদ সাহেবকে খুব সম্মান করি আমি। তো আমি ওনাকে বললাম, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আপনার বাড়ি আসছি। তো আমি ওনার বাড়ি গেলাম, ২-৩ ঘন্টা ওনার সঙ্গে কথা বললাম। আর আমি বোঝার চেষ্টা করছিলাম যে উনি কি বলছিলেন আর উনি ভুল বলছিলেন না। উনি যা বলছিলেন সেই সমস্ত ব্যাপার আমরা রুল হিসেবে ইন্ডাস্ট্রিতে ফলো করি যে এটা করা উচিত না বা ওটা করা উচিত না। এরকম সিনেমা যেন না হয়, স্পোর্টসের সিনেমা যেন না হয়। তাই যত নিয়মকানুন আছে, উনি বললেন যত নিয়ম আছে সিনেমার, মেইন স্ট্রিম সিনেমার, তুমি সবগুলো ভেঙে ফেলেছো আর একটা সিনেমাতেই সব ভাঙছো। তাই এই সিনেমাটা খুবই বিপজ্জনক হতে চলেছে। তো আমি ওনাকে বললাম, জাভেদ সাহেব, আপনি ভুল কিছু বলেননি, ঠিকই বলেছেন। কিন্তু আমার মন বলছে যে এটা ভালো একটা সিনেমা আর আমার এটা করা উচিত। তাই আমি চাই আমি এতে কাজ করব আর এভাবেই করব। কিন্তু আপনি যদি গান লিখতে না চান, যেহেতু আপনার খুবই খারাপ লেগেছে, তাই আমি আপনাকে রিকোয়েস্ট করতেও পারবো না। তখন উনি বললেন, না ঠিক আছে, তুমি যদি সুইসাইড করতেই চাও তাহলে আমি তোমাকে হেল্প করেই দিচ্ছি। আর সিনেমাটা তৈরি হওয়ার পর ওনার খুব ভালো লেগেছিল। এই গত 15 বছরে যদি দেখা যায়, 14টা সিনেমা আপনি করেছেন, 13টা সিনেমা হিট। একটা সিনেমা যেটা আপনি বেশ পরিশ্রম করেছেন, গোঁফ বাড়িয়েছিলেন, চুল বাড়িয়েছিলেন, মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে, হ্যাঁ। মঙ্গল পান্ডে, আপনি ঠিকই বলেছেন। কোথাও না কোথাও আমাদের ভুল ছিল হয়তো আমাদের নারেশনে, গল্প বলার মধ্যে। কিন্তু ওটা আমার খুবই প্রিয় একটা গল্প। কারণ ওই গল্পটা যেটা ছিল, সেটাতে ফ্রিডমের কথা বলা আছে, স্বাধীনতার কনসেপ্ট নিয়ে কথা বলেছে। মনে হয় ওটাতে ভারতীয়রা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। আর যেখানে স্বাধীনতার কথা আছে, আমাদের মনে হয় যে ইংরেজরা এসে আমাদের উপর শাসন চালিয়ে গেছে, আমাদের ওদেরকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। কিন্তু ওই সিনেমাতে এসব ছিল না, কারণ হিস্টোরিক্যালি মঙ্গল পান্ডে ওয়াজ হ্যাংড। তাই আমরা ওটার শেষটা পাল্টাতে পারবো না। হয়তো এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল।
দর্শকদের মনের মধ্যে। আপনি যদি এই সিনেমাটা দেখে থাকেন তাহলে আপনি বলুন যে আমি আর কি, কি ভুল করেছি? না, আমি তো কিন্তু আমি আপনাকে আরো একটা কথা বলব। যে ওটা আমার সিনেমাগুলোর মধ্যে একটা সিনেমা বলে ধরা হয় যেটা অসফল হয়েছে। কিন্তু ওই সিনেমাটা যেরকম ব্যবসা করেছে সেটা কিন্তু অনেক সফল সিনেমাগুলোর মধ্যে মানে ২-৩ গুণ বেশি হয়েছে। আপ- তাই আমার ফ্লপ সিনেমাগুলো যদি এত সাফল্য পায় তাহলে আমি খুব খুশি। আমি তো আপনাকে ওই ফ্লপগুলোর ব্যাপারে নয়, বরং যে পাগলামিগুলো রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, আর এটা নতুন কিছু নয় কিন্তু। হ্যাঁ, যে সময় আপনি বাজি করেছিলেন অনেক হ্যাঁ, বছর হ্যাঁ, আগে, হ্যাঁ, হ্যাঁ। তো আমি শুনেছিলাম যে ওই সময় মেয়ের চরিত্র করার সময় আপনি পুরো বডিতে ওয়্যাক্সিং করিয়েছিলেন। ঠিক, ঠিক। হ্যাঁ, এইসব জিনিস মঙ্গল পান্ডেতে তো আমি চুল বাড়িয়েছিলাম, গোঁফ বাড়িয়েছিলাম। ১-১.৫ বছর লেগেছিল আমার। আমার মনে আছে গুলাম হুম, ফিল্ম, হুম, হুম। আপনি চলন্ত ট্রেনের সামনে লাফ দিয়েছিলেন হ্যাঁ, আর কপাল জোরে হ্যাঁ, বেঁচে হ্যাঁ, গিয়েছিলেন। হ্যাঁ, ওটা বিশেষ পাগলামি ছিল আমার। আর ওটা আমার একদমই করা উচিত হয়নি। কতগুলো উদাহরণ দেবো বলুন না। আহ, রাজা হিন্দুস্তানিতে আপনি ভোটকা খেয়ে ফেলেছিলেন, আপনি মদ খান না, কিন্তু হ্যাঁ, চরিত্রে ফিল আনার জন্য হ্যাঁ, সিনটাতে আ মদ খেয়ে ওই রাজা যে ছিল আরকি খুব ইমোশনাল হয়ে পড়ে। আর পুরো মানে পার্টিতে সবাই তাই ওটাতে আমি কখনো মদ যেহেতু খাইনি, তাই আমি ভাবছিলাম এই সিনটা আমি কি করে করব? কনফিডেন্ট ছিলাম না আমি। আর আমার সবসময় ভয় লাগতো যে আমি যাতে কোনো খারাপ শট না দিই। এখন যদি মানুষ ড্রাঙ্ক হয় আর আমি নিজে কখনো মদ খাইনি জীবনে, কিভাবে মানে আমি করব ওই সিনটা আমি বুঝতে পারছিলাম না। তখন আমি ডিরেক্টরকে বললাম যে, "আমি একটা কাজ করছি, একটু খেয়ে নিচ্ছি।" তো তো এটাতে হবে যে নেশাটা যেটা হবে সেটা সত্যি, সত্যিই হবে। তাছাড়া অ্যাক্টিং করারও প্রয়োজন হবে না। আহ তাই কাজটা সহজ হয়ে যাবে আমার। তখন উনি ভয় পেয়েই বলেছিলেন যে, "আপনি তো কখনো খাননি কিন্তু ২-৩ গ্লাস খাওয়ার পর আপনি আবার ঘুমিয়ে যেন না পড়েন। তখন আপনি অজ্ঞান হয়ে যাবেন আর আমার শুটিং বন্ধ হয়ে যাবে।" তো আমি বললাম, "দেখাই যাক চেষ্টা করে।" তো আপনি বিশ্বাস করবেন না আমি পুরো বোতলটার মধ্যে একটুখানিই পড়েছিল শুধু। কারণ সারাদিন শুটিং চলছিল কয়েকটা সিনের ৮-১০ ঘন্টা শুটিং চলছিল। তখন প্রতি ০.৫ ঘন্টা অন্তর, অন্তর কেউ এসে গ্লাস দিয়ে দিত। আর মানে ১ম ২ গ্লাস খাওয়ার পরে যখন আমাকে আবার খেতে হতো, তখন আমার প্রায় বমি পেয়ে যেত। কারণ আমার অভ্যেস ছিল না অ্যান্ড ইউ নো I was not used to it. So it was very ওটার টেস্টটা একটু অদ্ভুত লেগেছিল। আ শরীর অভ্যস্ত ছিল না এইসব এখন জিনিসে। অভ্যেস হয়ে গেছে। অভ্যেস তো এখনো হয়নি। ওটার পরে আপনি আর শুরু করেননি? না আমি আমি একটু দূরেই থাকি এসব জিনিসের থেকে, যতটা পারা যায়। এত রকমের পাগলামির উদাহরণ আমরা দেখেছি। হ্যাঁ। আচ্ছা, সব থেকে বড় পাগলামির অভিনয় কোনটা ছিল? আ কি মনে হয় আপনাদের সবার? গজনী? আচ্ছা। একদম আনবিলিভেবল। আ কিন্তু ওটাতে পাগলামি কি ছিল? বা এটা বলা যেতে পারে যে এখনো এরকম চরিত্রের অভিনয় দেখা বাকি আছে? না, I think যে আমার সব ডিসিশনসই খুব অদ্ভুত ছিল প্রত্যেকটা সিনেমায়। আমার মনে হয় একটা সিনেমা যেটা করে আমি খুব আনন্দ পেয়েছি। আমি বলব ওটাতে আমার সবথেকে বেশি পাগলামি ছিল যদি আপনি সেভাবে দেখেন। সেটা ছিল 'তারে জমিন পার'। কারণ ওই সিনেমাটা এমন ছিল যে যখন আমি ওটার গল্পটা শুনলাম তখন প্রথমত আমি খুবই কেঁদেছিলাম। আর তারপরে আমার ভেতরে যে ফিলিংসটা ছিল ওই সময় আমার মনে হয়েছিল এটা আমাকে শেয়ার করতেই হবে। আমার ভারতের দর্শকদের সঙ্গে আমাকে এটা শেয়ার করতেই হবে। যেটা আমি এখন অনুভব করছি। ওখানে কোনো হিরোইন নেই। আ একটা বাচ্চার গল্প ওটা। চাইল্ড কেয়ার আর এডুকেশন এর উপর সিনেমা বানাচ্ছি আমি। লোকেরা আমাকে জিজ্ঞেস করত, "আপনি ডকুমেন্টারি বানাচ্ছেন?" আমি বলতাম, "না, আমি সিনেমা বানাচ্ছি।" ডিসলেক্সিয়ার উপরে একটা সিনেমা। তাই লোকেরা ভাবত ডিসলেক্সিয়া আবার কি জিনিস? তো এটা খুবই কঠিন প্রজেক্ট ছিল বানানোর জন্য। কিন্তু যেভাবে এটাকে দর্শকরা পছন্দ করেছে আর এত মানুষের জীবন পাল্টেছে এটাতে, মানে এক প্রকার দেখতে গেলে এই গল্পটার জন্য আমি নিজে সেই মানুষগুলোর মতো আমার মধ্যেও পরিবর্তন এসেছে। আমি বাচ্চাদেরকে আলাদা নজরে দেখতে শুরু করেছি। আমি নিজের বাচ্চাদেরকেও আলাদা নজরে দেখতে শুরু করেছি। তাই আমার মনে হয়েছিল যে এটা একটা গুরুত্বপূর্ণ সিনেমা ছিল আমার কাছে, শুধু আমার কাছেই নয় আমাদের দেশের দর্শকদের কাছেও। আর যেভাবে এই সমাজের মধ্যে একটা পরিবর্তন এসেছে আ বাচ্চাদের উপরে বা এডুকেশন এর উপরে, আ তাই এটা দেখে যে একটা আনন্দ হয় আমার, আমি জীবনে একটা এরকম কাজ করতে পেরেছি যেটাতে আ
লোকজনদের জীবনে একটা পরিবর্তন এসেছে, যে চেঞ্জটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে ওদের জীবনে। তাই এটা সবথেকে বড় পাগলামি, আমি এটাকেই বলব। এটাই আপনি খুব ভালো সিনেমা বানিয়েছেন আর খুব ভালো কাজ করেছেন, এবং আমি এটা অবশ্যই বলতে পারি যে এই সিনেমাটার জন্য আপনার উপরে যে পাগলামির চার্জটা আমি লাগিয়েছি সেটা আমি ফেরত নিচ্ছি। আর আমার মনে হচ্ছে আপনার ক্যারিয়ারে আপনি প্রথম কোনো চার্জ ফিরিয়ে নিচ্ছেন।